আমার কাছে খুব অবাক করা রাখছে। এটা কতখানি ভাবনা চিন্তা করে করা হয়েছে বা বুঝে করা হয়েছে আমি জানি না, কিন্তু যারাই করে থাকুক এটা আমার কাছে বেশ উত্তেজনাকর একটা বিষয় মনে হয়েছে। জনমুক্তি পার্টি আছে, বাংলাদেশেও আছে, নেপালে আছে, জন জন জনমুক্তি, রাষ্ট্রীয় জনমুক্তি সংঘ এরকম একটা, কিন্তু বাংলাদেশে এটা নাই। ওইটা তো বুঝছি জুলুমের বিরুদ্ধে অনন্ত লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত লড়াইয়ের কপি। কপি মাস্টার আমরা, কপি করবই, কপি ছাড়া আমাদের কিছু নাই। সিপাহী জনতার বিপ্লব হয়েছিল ৭ই নভেম্বর, এখন এটা হয়েছে ছাত্র জনতার বিপ্লব, যা সিপাহী রিপ্লেস করে ছাত্র বসায় দিচ্ছে। মানে নতুন করে ভাবতেও পারেনি এটা কি। কিন্তু আমি আমার যেই চিন্তার ধরনের একটা বড় বাকি হচ্ছে, আমি চিন্তা করতে চাই আমার ভাষা দিয়ে, আমার বাংলা ভাষা দিয়ে। এটা আমার কি বলে, আমার সাথে যারা পরিচিত তারা জানেন। তো জনমুক্তি যখন দেখছি তখন দুটা বিষয় বড় করে দেখা দিচ্ছে। একটা হচ্ছে যে কেন এটা গণমুক্তি করলেন না আপনারা, আর মুক্তি প্রশ্নটা কিভাবে এসে দাঁড়ালো। মুক্তি আমাদের তো খুবই পরিচিত শব্দ, আমরা একটা মুক্তিযুদ্ধ করছি, আমরা এটা বলি। আমি এইটাও স্মরণ করি যে একসাথে 3টা যুদ্ধ তখন হয়েছিল। একটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, নাকি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা তো করছি, ওয়ার অফ লিবারেশন সেটাও তো করছি। আমরা ফ্রিডমের জন্য একটা লড়ছি না, ফ্রিডম ফাইটার আছে না, তারা কারা? ফ্রিডম ফাইটার আর ওয়ার অফ লিবারেশনের ফাইটার কি সেম? ফ্রিডম, ওয়ার অফ ফ্রিডম ছিল না ওইটা? আমরা কি চাইছি আসলে আমরা জানি না। আমরা এটা 3টে একসাথে সম্ভবত, স্বাধীনতা, মুক্তি, স্বরাজ, 3টা জিনিস চাইছি। আমাদের ওই পিছনে একজন মুক্তিযোদ্ধা আছেন, হক ভাই, আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা। মুক্তি একটা বিশাল ব্যাপার। এই যে অনন্ত লড়াইটা যেটা চলবে বা চালাই আমরা, সেটা কিন্তু মানুষের মুক্তির জন্য। মুক্তির যদি ফ্রেঞ্চ কি ল্যাটিন হয়ে যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে বা ফরাসি ভাষা থেকে লিবার্তো। এটা কোনো সাধারণ ব্যাপার না। এইটার সাথে আমি কিভাবে আবার হলো সম্পর্কটা, আত্মপ্রকাশ। আমরা রবীন্দ্রনাথ খেদাইতে পারবো না, যতই হোক আমার মাথার মধ্যে বা ভেতরে এভাবে রয়ে গেছে। রিফাত ভাই খেদাইতে চাইলেও কি হবে। আমি বলতেছিলাম, ওই যে হাবিব ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, যে মৌলবাদী আনু মোহাম্মদের দরবার থেকে এখন জনতার মুক্তি দিতে যাচ্ছি, জাতি কি আমাদের গ্রহণ করবে? এখন এই যে দুষ্টামির মতো শোনাইলো হয়তো, কিন্তু দুষ্টামির ব্যাপারটা সিরিয়াস। ট্যাগ করা, আক্রমণ করা, নাকচ করা, তো এটা হইতে পারে। আমি রবীন্দ্রনাথ থেকে যেহেতু মানে আমার মধ্যে রয়ে গেছে রবীন্দ্রনাথ, তো আত্মপ্রকাশের বিষয়টা যখন আসে, বিশেষ করে আত্মসংক্রান্ত ধারণা, এই আত্ম আমাকে অন্যভাবে নাড়া দেয় যে এই আত্মটা কোথায় থাকে, এই আত্মকে আমি, এর প্রকাশটা কেমন হয়। এটা তো আত্মপ্রকাশ না হয়ে অন্য কিছু হইতো, কেবল প্রকাশ হইতে পারতো, অভিপ্রকাশ হইতে পারতো না। তো এই জনমুক্তি এবং এখান থেকেই অভিপ্রকাশ, এই ভাবনা থেকে আমি আমার খুব ভালো, আমি টাইমটা দিয়ে রাখা আসল কাজটা শুরু করিনি, বক্তৃতা শুরু করে দিচ্ছি, যাক এখন দিলাম। আমরা যে ঘোষণা প্রেস বিজ্ঞপ্তিতে যেটা দেখলাম জনমুক্তির, খুবই সংবাদ বিজ্ঞপ্তি, প্রেস না, তো এখানে শুরুতেই যেটা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে নতুনভাবে জন্ম দিয়েছে। আসলে কি দিয়েছে? একটা গণ অভ্যুত্থান কি একটা দেশকে নতুনভাবে জন্ম দেয়? কি হয়েছে আসলে? আমাদের যারা কি বলে মেধাজীবী, তাদের একটা বড় সংকট আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা ঠিক যাকে যা বলবার কথা তা বলতে পারি না। শেখ হাসিনা যে শাসন কায়েম রাখছিল, এইটা যেই বাটপারতন্ত্র জারি রাখছিল, সেটার নাম কি? ফ্যাসিজমের কিছু হাতিয়ার সে ব্যবহার করেছে, কিন্তু সেটা কি ফ্যাসিবাদ? আমরা বলতে পারি নাই। এই যে আমি বললাম একটা বাটপারতন্ত্র, কেউ মাফিয়া তন্ত্র বলে, সে কি মাফিয়া নেত্রী ছিল? কি ছিল আমরা চিহ্নিত করতে পারি নাই, আমরা বলতে পারি নাই, আমরা একটা নাম দিয়ে ডাকতে পারি নাই।
আমরা এর জন্য যেটা করে, আমরা সাধারণত বাংলাদেশের লোক যারা শিক্ষিত বাঙালি তারা যেটা করে, হয় কিছু ইংরেজি বই উল্টায়, কিছু ফরাসি বই উল্টায়, কিংবা আরবি বইটই খোঁজার মধ্যে দিয়ে সে বিষয়টাকে বুঝবার চেষ্টা করে। তার নিজের মধ্যে থেকে সে খুঁজতে পারে না, তার নিজের ভাষা থেকে সেটার অনুসন্ধান করতে পারে না। উত্থান ঘটেছে কার? অভি রাখেন, অভিটাকে আমরা সরাই রাখি। উত্থান ঘটেছে কার? আমি তো দেখলাম হাসিনারে সিট থেকে উঠাই দিচ্ছে, নাকি অন্য কারো উত্থান করছে? আমরা তো দেখলাম যে উত্থান করছে শেখ হাসিনা। সে বসেছিলেন সিংহাসনে, সেটাকে সেখান থেকে তাকে উঠাই দিচ্ছে না, শুধু তারাই দিচ্ছে, চুলা ফেলে দিচ্ছে। মানে এই উত্থানের মধ্য দিয়ে, শেখ হাসিনার উত্থানের মধ্য দিয়ে উত্থানকে কি আমরা গণ অভ্যুত্থান বলতেছি, নাকি গণ অভ্যুত্থান মানে গণের উত্থান করছে, গণ অভি উত্থান করছে? অভি মানে হচ্ছে উপর দিক থেকে ওঠা, অভিভাবক যেটা হয়, যেটা আমি বলছিলাম অভিপ্রকাশ, মানে খুবই ভালোভাবে প্রকাশিত হয়ে যাওয়া। এতদিন এটা আত্মর মধ্যে ছিল, কিন্তু এটা এখন একটা অভিপ্রকাশ ঘটলো, এটা বাইরে বের হয়ে আসলো, আমরা দেখলাম আলোতে এসে দাঁড়ালো। তো অভি উত্থান যেটা ঘটছে, যদি ভেবেও থাকি এইখানেই আমার জনমুক্তি নামের প্রতি মুগ্ধতা তৈরি, সেটা একটা গণমুক্তি হতে পারতো এই গণ অভ্যুত্থানের সময়, কিন্তু হয় নাই। এটা হচ্ছে জনমুক্তি। গণ যেটা, এই শব্দটার উৎস খুঁজতে গেলে, সেটা হাবিব ভাইয়ের সাথে মধ্যে কথা হচ্ছিল, উৎসে গেলে দেখবেন যে এইটা হচ্ছে নন রেসিডেন্টস ইন্ডিয়ান ওয়ার্ড, বাংলাদেশি শব্দ। গণ গ্যাং থেকে এসছে। গ্যাং, কিশোর গ্যাং আছে না, সেরকম গ্যাং। একদল মানুষ যখন এক নেতার অধীনে একসাথে কোনো জীবিকা অর্জন করে, তখন তাদেরকে বলা হয় গণ। একদল মানুষ একসাথে মিলে জীবিকা অর্জন করবে, সবাই মিলে ঠিক করলো আমরা কৃষিকাজ করে খাবো, মৎস্য চাষ করে করব, এটা একটা গণ। এই যে গণ হচ্ছে আসলে দল, যারা একসাথে চলে, একসাথে বলে, একসাথে খায়। বাংলাদেশে এর আগে গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলগুলো যে অভ্যুত্থানগুলো ঘটাইছে 69-এ এবং সর্বশেষ বা যাই হোক মাঝামাঝি 90-তে গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু এবার কি গণ অভ্যুত্থান হয়েছে? কেউ কেউ বলতেছেন, যেমন প্রথমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে ছাত্র গণ অভ্যুত্থান, পরবর্তীতে উনি এটা আরেকটা জুড়ে দিলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। আমাদের অনেক অনেক সম্মানিত বুদ্ধিজীবী, মেধাজীবী যারা বলছেন, তারা ছাত্র সৈনিক জনতা, সৈনিকও যুক্ত করা হয়েছে। এই যে ছাত্র গণ অভ্যুত্থান আমরা বলতেছি, এই যে গ্যাং বা গণ বা যে দলের কথা বলতেছি, ছাত্ররা কি তার বহির্ভূত কিছু? ছাত্ররা কি গণের মধ্যে পড়ে? যদি আমরা ম্যাথস অর্থ ধরি, তাহলে ছাত্রদের আলাদা করে বের করে নিয়ে আসতেছি কেন? তারা নেতৃত্বের আসনে ছিল এই জন্য। আমরা কি বলবার সময় কি কিছু বৈষম্য করতেছি? একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা কি জারি রাখতেছি, নাকি ইতিহাস এভাবেই রাখতে হয়, যেভাবে সিপাহী জনতার বিপ্লব বলে রাখতে হয়েছে? সেই সিপাহীদের কিচ্ছু হয় নাই। ছাত্ররা বহুবার বাংলাদেশে এরকম করে একটা মানে দাঁড়ায় গেছে এরকম নীতি পদ্ধতিতে, ছাত্ররা আমাদের আশা উদ্ধার করবে এবং তারপরে তারা যেরকম ছিল তেমনই থাকবে, 2 দিন হল টল ডাইনিং টাইনিং চিলাচিলি হবে। যাই হোক, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সংগঠিত গণ অভ্যুত্থান। অনেকে এই কথাও বলতেছে বাংলাদেশ, এই যে একটা নতুন বাংলাদেশ বললাম না, নতুন বাংলাদেশ বলবার যে পেছনের কাহিনীটা সম্ভবত এই যে আমাদের একটি বিপ্লব ঘটেছে। আসলে কি বিপ্লব হয়েছে? দেখেন, বিপ্লব হচ্ছে একটা কিছু প্লাবিত হয়ে যাওয়া, বিশেষভাবে প্লাবিত হয়ে যাওয়া। এই কি বলে যে 55,500 কি জায়গার যেই আমাদের বিশাল প্লাবন সমভূমি, পাহাড় আছে, সবকিছু কি ভেসে গেছে কিছুতে? মনে হয় ওরকম কিছু ঘটেছে? যেই কর্মধারা বয়ে চলে আমাদের, যেই আমলাতন্ত্র আছে আমাদের, সেটা কি বদলে গেছে? আমার মনে হয় না তেমন কিছু ঘটেছে। সুতরাং এইরকম কিছু বিপ্লব হয় নাই, সবকিছু বদলে দেওয়ার মতো ঘটনা ঘটে নাই। তাহলে আমার নতুন বাংলাদেশ হইল কিভাবে? নতুন বাংলাদেশ আমার কাছে নতুন কিছু কিছু ক্ষেত্রে এই কারণে যে আমারে কথা বলার জন্য কেউ ডাকতেও না, আমি কথা বলতে সাহসও পাইতাম না, যে কখন বেতনটা আবার বন্ধ হয়ে যায়। তো এইরকম ভাবে আমার মতো কিছু মানুষ যারা কথা বলবার জন্য, বা আপনাদের মতো যারা প্রচুর সংগঠন করছেন, 1971 সালের পর
স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বরাজ অর্জনের পর প্রচুর এরকম দল সংগঠন তৈরি হয়েছে এবং তারা নানা রকম অনুষ্ঠান করছে। আমার সোরা থেকে স্মৃতি থেকে একভাবে দেখছি যে এটা 75 পর্যন্ত যেটা হয়েছে যে তখন ওই ছাত্রলীগ যুবলীগ পিটায় সব বন্ধ করে দিত, কারো কিছু করতে দিত না, রক্ষী বাহিনী। এখনো এটা শুরু হয় নাই, আমরা করতে পারতেছি। তো যে কথা বলতেছিলাম যে এই যে এই যে গণ অভ্যুত্থান সেটা কি ঘটেছে এবার কি কোনো গ্যাং, কোনো দল, গোষ্ঠী অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে একজন নেতার অধীনে বা একাধিক নেতার অধীনে? আমি দেখি নাই। এবার যেটা আমি দেখেছি, আজকে আমি কিছুক্ষণ আগে বিয়েতে গেলাম, 16 শহরে দেখলাম, তারপরে আরেকটা প্রতিষ্ঠানের একটা চিত্র গ্রাফিক্স এগুলো প্রকাশ করছে। এই দুটো জায়গায় একটা জিনিস খুব গভীরভাবে অনুপস্থিত দেখলাম, সেটা হচ্ছে মাদ্রাসার কোনো ছাত্রের ছবি নাই। মাদ্রাসার যে মিছিল, মাদ্রাসার ছেলেদের যে বিক্ষোভ, বিপুল বিক্ষোভ হয়েছে, এটা আমি দেখেছি নিজের চোখে। যাত্রাবাড়ি বলেন, রামপুরা বলেন, এমনকি মিরপুর বলেন, মাদ্রাসা থেকে যেভাবে ছেলে মেয়েগুলো, মসজিদ থেকে যেভাবে, এই যে এটা রিপ্রেজেন্টেশন নাই। এই যে মাদ্রাসার ছেলেরা আসছিল, বিপুল মেয়ে দেখছি। আপনারা জানেন, আমি এটা ভাবলাম যে মেয়েদের ছবি নাই কেন? ছবি নাই তার কারণটা আমার এখানে কোনো সাক্ষী নাই, স্বাধীন ভাই বলছি, কিন্তু সাক্ষী আছে আমাদের ছাত্ররা, তাদের সাথে যাদের আমি ছিলাম ঢাকায়। অনেক ছাত্রী দেখছি, কিন্তু ক্যামেরাম্যানরা ছবি তোলে নাই। কেন তোলে নাই? কারণ হচ্ছে এগুলো ছিল সব ঘুরে ফিরে হাসিনার ক্যামেরাম্যান। তারা দেখাতে চায় নাই যে এই মধ্যবিত্ত মেয়েরাও এই আন্দোলনে আছে। তারা আবার হুজুরদের ছবি, যেটা দাড়ি টুপি পরা ছবি, ওটাও তারা তোলে নাই। কারণ তারা যেটা দেখাইতে চাইছে সেটা হচ্ছে জঙ্গি চেহারার কিছু মানুষজন। সাধারণ দাড়ি টুপিওয়ালা ছাত্র, যেটা মাদ্রাসা থেকে বেরিয়ে আসছিল শত শত হাজার হাজার, ওদেরকে যে জঙ্গি মনে হবে না, চেহারার মধ্যে ওটা নাই রে ভাই, তুই দেখাবি কি? ওটাও তোলে নাই। তো ওই রিপ্রেজেন্টেশনটা নাই। তো এই যে ছাত্রী যারা আসলো, যারা ছাত্র আসলো, যারা অকাতরে জীবন, মানে ঢাকায় যেটা আমি লক্ষ্য করেছি, একটা প্রাণদানের উৎসব তৈরি করছিল, জীবন দিবে, এটা হয়ে গেছিল। কারণ সাইদের মৃত্যুর পরে আপনার জীবন দেওয়ার চেয়ে আর কম কিছু করে কিছু হওয়া যায় না। আপনাকে যদি কিছু করতে হয়, কারণ সর্বোচ্চটা সে করে ফেলে দিচ্ছে। একটা অস্বাভাবিক সিনেমার যে হিরোইক একটা ছবি আমাদের সামনে দিয়ে দিচ্ছে, ওর চেয়ে কম কিছু করে আপনি হাসিনাকে ছড়াবেন, এটা আর মনে হয় না। তো হাসিনাকে যে ফেলায় দেওয়ার যে আন্দোলনটা শুরু হয়েছিল, এইখানে এসে হাজির হয়েছে জন। সে দাঁড়াইছে ব্যক্তি হিসাবে, ব্যক্ত করছে নিজের দাবি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমি এই হাসিনারে চাই না, আর কিছু না, কিন্তু এর বেশি কিছু না। এই যে বিচ্ছিন্ন ব্যক্তি, সে আমি একটা ইয়েতে দেখছি, আমি একজন আমাকে মোটরসাইকেল করে দিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি আপনি কি করেন? সে হচ্ছে কুরিয়ার ডেলিভারি ম্যান। সে রুগীদের নিচ্ছে, আন্দোলনে যারা একটু সিনিয়র তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে আমার মতো যারা, তাদেরকে নিয়ে যাচ্ছে। আবার একজনের সাথে কথা হলো, সে হচ্ছে পানির মিস্ত্রি, পানির ফিটার, ইয়াং ছেলে। এরা কেন আসছে? এরা কোনো দল হিসেবে আসে না, একেবারেই আসে নাই। বরং আমি দেখি দল বা গ্যাং তৈরি হওয়ার যে কোনো প্রবণতা ওইখানে রোধ করা হচ্ছে। কেউ যদি কোনো একটা দলের নামে স্লোগান দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো দলীয় স্লোগান চলবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। ছাত্রদের প্রসঙ্গে যদি আমরা বলি, আমি আমার সাথে আমি যেটুকু দেখেছি আর কি, আমি যেখানে ছিলাম, ছাত্ররা অত্যন্ত বুদ্ধিমান। তারা অপেক্ষা করছে মানুষ নামে কিনা। মানুষ যখন নামছে আশেপাশে থেকে, তখন তারা হচ্ছে যে আচ্ছা অনেক মানুষ নামছে, এইবার আমি নামতে পারি, এবং তারা নামছে। এবং মানুষ অদ্ভুত শ্রদ্ধার সাথে তাদেরকে সামনে আগায় দিচ্ছে। মানে লড়াইটা যে করছে, কিন্তু সম্মানের বক্তব্য দেওয়ার জায়গায় ছাত্রটাকে আগে দেওয়া হয়েছে, যে তোমরা দাও। ছাত্রদের এটা হয়তো ঐতিহাসিক কোনো কারণ থাকতে পারে, যার কারণে ছাত্রদের উপরে নির্ভর করছে বা মনে করছে যে এই আন্দোলনের একটা চেহারা, মানে ছাত্রদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে। পুলিশে থানায় গেছি আমি, থানায় গিয়ে যখন বলছে যে স্যার আপনাদের ছাত্ররা করতেছে, মানে ছাত্র হিসেবে যদি কেউ যায় তাহলে তার আন্দোলন করাটা বৈধতা পেয়ে গেছিল। যার কারণে ওই যে পানির ফিটার ম্যান কিংবা ওই যে মোটরসাইকেলের কুরিয়ার ডেলিভারি ম্যান, সেও যে কোনো একটা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, 2 নাম্বার আইডি কার্ড ঝুলায়
রাস্তায় নামছে, ছাত্রদের একটা বৈধতা তৈরি হয়েছিল এবং এটা করছে। কিন্তু এই যে কথাটা আমরা বলতেছি, এরা নাম ছিল জন হিসেবে। জন হচ্ছে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, একক। জন খেটে খাওয়া শুনছি না আমরা, মানুষ জন খেটে খায়। এই যে আজকে হাজির আছে খুব অল্প সংখ্যক জন, এখানে কেউ আলোচনা করে গ্যাং ধরে আসেন নাই যে আমরা সবাই এখানে ছাত্র দল, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল এসে বলে উঠতেছে, এরকম ব্যাপারটা ঘটে নাই। এখানে আসছে একান্ত ব্যক্তিগত উৎসাহে, নিজস্ব চাওয়ায়, নিজস্ব চিন্তা ভাবনা থেকে এসে হাজির হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এটা ঘটেছে। কিংবা দুইজন একসাথে আসছেন, তিনজন একসাথে আসছেন, মানে জন, ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়াল মানে যখন জন কোনো কিছু ব্যক্ত করে, তার কথা বলে, তখন আমরা তাদেরকে বলি ব্যক্তি। এই ব্যক্তি জন আমাদের এই আন্দোলনটা ঘটিয়েছে, অভ্যুত্থানটা ঘটিয়েছে। আমি এই কারণে এটা পছন্দ করবো আমার নিজের চিন্তায়, সেটা হচ্ছে এটা একটা ছিল জন অভ্যুত্থান। জন সামনে এসে দাঁড়িয়েছে, গণ না। এটা বিপ্লব ঘটে নাই। এখন এই যে জন সামনে, এই জনের মুক্তির কথা বলা হচ্ছে, জনের স্বাধীনতার কথা বলা হয় নাই, ফ্রিডম না, ইন্ডিপেন্ডেন্সের কথা না। এখানে যেটা বলা হচ্ছে জনের লিবার্টির কথা, মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সংসার মাঝে সহস্র বন্ধনময় লভিব মুক্তির স্বাদ। আবার রবীন্দ্রনাথ ত্রিপাঠ ভাই। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। এই যে মুক্তি, এই মুক্তি, আমরা পৃথক থাকবো, আমরা জন থাকবো, সহস্র বন্ধনে বাধা থাকবো, আমরা সংগঠন করব, কিন্তু মানুষের মুক্তি নিশ্চিত করব। এটা একটা দলের, একটা গোষ্ঠীর, একটা গণের মুক্তির চেয়েও অনেক বেশি কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করা। ব্যক্তির জন্য কেউ নাই, কিন্তু রাষ্ট্র কার জন্য দাঁড়ায়? রাষ্ট্র দাঁড়ায় সংখ্যাগরিষ্ঠের পক্ষে, রাষ্ট্র দাঁড়ায় শক্তিশালীর পক্ষে। ব্যক্তির জন্য কিন্তু রাষ্ট্র খুব একটা দাঁড়ায় না, দাঁড়াতে পারে না। একটা ব্যক্তি যদি রাস্তায় উল্টাপাল্টা কিছু করে বেড়ে, পাবলিক নিউসেন্স ভিডিওকে আপনাকে ধরে নিয়ে দিতে পারে, রাষ্ট্র থাকে না। রাষ্ট্র নানা কারণে থাকতে পারে না। সমাজ তো আমাদের দেশে থাকেই না, হয় পাগল বলবে কিংবা আর একটা কিছু বলে। আচ্ছা, পাগলদের মূল্য দেয় হয়তো সমাজ অনেক সময়, কিন্তু ব্যক্তি, এই যে মুক্তি, ব্যক্তির বা জনের যে মুক্তি, এই মুক্তি নিয়ে যদি কাজ করেন আপনারা, এবং এটা একটা চমৎকার বিষয় হয়ে দাঁড়াবে। জনমুক্তি, জনের, ব্যক্তির মুক্তির ধারণা। আমি জানি না ঠিক এই ধারা থেকে আপনারা চিন্তা করে নামটা রেখেছেন কিনা, কিন্তু আমার মধ্যে এটা এইভাবে কাজ করেছে যে ব্যক্তির মুক্তি, ব্যক্তির নিরাপত্তা, ব্যক্তির কথা বলবার স্বাধীনতা, যেটা বা লিখবার স্বাধীনতা, তার চলবার স্বাধীনতা, তার যা ইচ্ছা তাই স্বাধীনতা, তার কোনো শর্ত দিয়ে হয় না, তাই না? সেইটা একটা ব্যাপার বটে, কিন্তু জনের মুক্তি যেটা আসে, এটা কোথা থেকে আসে? আমি কোথা থেকে মুক্ত হই? মুক্তি আমাকে কে দেয়? মুক্তি তখন ঘটে যখন আমার আত্মপ্রকাশ ঘটে, যখন আমার অভিপ্রকাশ ঘটে, আমি যখন নিজেকে খুলে ধরতে পারি, আমি শান্তি পাই। এক ধরনের এটা একটা নির্বাণের মতো বিষয় হয়ে দাঁড়ায় যে মুক্তিটা। তো এখানে অনেক কথা আপনারা বলেছেন। হাবিব ভাই বললেন যে ও যে এখানে কমিটির মধ্যে আছে আমাদের চৌধুরী সাকিব, আমার শিক্ষকদের শ্রাদ্ধ করার পরে বলছে শ্রদ্ধেয় শিক্ষক তাদের কাছে। তো শিক্ষকদের শ্রাদ্ধ করা এটা কোনো কঠিন কাজ না। শুরুতে উনি বলতেছিলেন বিনম্র শ্রদ্ধা, এটা খুব অদ্ভুত। বাংলাদেশ তো সবকিছু বিশেষায়িত করে, অল্প কিছু বলতে চায় না, শ্রদ্ধাটা নরম করে তুলতুলা করে পরিবেশন করে। এটা বিনম্র শ্রদ্ধা না করে আপনারা আমাদের লৌহ কঠিন শ্রদ্ধা করতে পারেন, অসুবিধা নেই, সেটা বেশি নেব। আপনারা বলবেন যে শিক্ষকদের আমি লৌহ কঠিন শ্রদ্ধা করি, এটা ভেঙে পড়ে না, সেটা কাজে। এত নরম নরম তুলতুলে শ্রদ্ধা দিয়ে কি করবো আমরা বলে? কিন্তু যেটা হাবিব ভাই বলছিলেন, অন্যরাও বললেন, যেটা কিছু সব কিছু তো থাকার কথা না, তাই না? আপনারা এখানে রাজনৈতিক, ধর্মতাত্ত্বিক থেকে শুরু করে অনেক কিছু কথা বলেছেন, কিন্তু একটা রাষ্ট্র যখন তৈরি হয়, একটা সমাজ যখন তৈরি হয়, যেহেতু পিঠে আমার মার্কস থাকে বা পেছনে মার্কসের ভাবনাটা আমি ছাড়তে পারি না, সুতরাং এটা একটা অর্থনীতির বিষয়, যে আপনার অর্থনীতির বিষয়গুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন, অর্থনীতি আসলে আমাদেরকে কিভাবে রূপ দিবে, আকার দিবে, সেই আলোচনা এখানে নাই। সবকিছু থাকতে হবে এটার দরকার নাই, কিন্তু আপনারা যেটুকু প্রস্তাব করছেন, যেটুকু প্রতিজ্ঞা করছেন, এটা এত বেশি কিছু, এর কিছু যদি অর্জিত হয়,
এটা একটা বিশাল ব্যাপার হবে। আমি আপনাদের কি বলে যে ভীষণভাবে সাফল্য কামনা করি। আপনারা অনন্ত লড়াই অব্যাহত রাখেন জনমুক্তির জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজীব স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা সর্বশেষ আলোচকের বক্তব্য